আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারতের কাছে ট্রাম্পের যে কোনো মূল্যই নেই, তার কথার কোনো মূল্যই নেই, সেটা কালকে নরেন্দ্র মোদী পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। গতকালকে আমি বলেছিলাম আপনাদের ট্রাম্পের সঙ্গে মোদীর কথা হয়েছে। ট্রাম্প ফোন করেছিলেন, জয়শঙ্কর অনুরোধ করার পর মোদী কথা বলেন। কথা হয়েছিল মোটামুটি 6টি সূত্র নিয়ে তারা কথা বলবেন। ওই 6টির মধ্যে 2টি প্রধানমন্ত্রী মোদী শুনেই নাকচ করে দিয়েছেন। সেই 2টি হচ্ছে ইরান এবং বাংলাদেশ। এই দুটো পয়েন্ট যদি বাদ দেওয়া হয়, তাহলে মোদী ট্রাম্পের সঙ্গে সাইড লাইনে বসতে পারেন। ট্রাম্প বলেছেন, আমি ওইতে রাজি, বাংলাদেশ ইরান বাদ দিয়ে আমি কথা বলবো। এদিকে কাল রাতে আবার নেতানিয়াহু ফোন করেছে, সেও এক খবর। যাই হোক, আগে এখন যেটা বেরিয়েছে আমাদের কাগজে, 6 লাইন কাগজে বেরিয়েছে, একটুখানি আপনাদের পড়ে শোনাই। এটা তো অফিসিয়াল খবর, একটু দেখে রাখা ভালো। ফ্রান্সের G7 সম্মেলনের ফাঁকে মোদীর সঙ্গে ট্রাম্পের দেখা হওয়ার কথা রয়েছে। সরকারি সূত্র দ্য হিন্দুকে জানিয়েছে, আগামী 16-17 জুন ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিতব্য G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা করেছেন যে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন আয়োজিত G7 সম্মেলনে অংশগ্রহণ করবেন। 2025 সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সর্বশেষ সাক্ষাতের পর এই বৈঠকটি হবে শ্রী মোদী এবং শ্রী ট্রাম্পের মধ্যে প্রথম আলাপচারিতা। সূত্রগুলো পরিকল্পিতভাবে আলোচনার বিষয়ে বিস্তারিত বিবরণ দেয়নি, তবে জানা গিয়েছে উভয় পক্ষ আলোচনাধীন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, পারস্পরিক উদ্বেগের অন্যান্য আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়টিকে নিয়ে আলোচনা করবে। ফ্রান্স এবং স্লোভাক প্রজাতন্ত্রে শ্রী মোদীর আসন্ন ভ্রমণসূচির বিবরণ জানানোর পরপরই কর্মকর্তারা এই তথ্য প্রদান করেন। প্রধানমন্ত্রীর সফর 2টি ভাগে ভাগ করা হয়েছে, যার প্রথম ভাগ 13 থেকে 14, দ্বিতীয় ভাগ 16 থেকে 19। 14 জুন নিসে মিস্টার ম্যাক্রোর সঙ্গে বৈঠক করবেন। নিস একটি ভারত ও মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক করিডোর প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে আবির্ভূত হয়েছে, যে প্রকল্পটি ভারত সরকার 2023 সালের G20 শীর্ষ সম্মেলনের থেকে সমর্থন করে আসছে। এই সফরগুলোর ঘোষণায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিচে উভয় নেতাই যৌথভাবে, মানে ম্যাক্রো এবং মোদী যৌথভাবে ভারত ইনভেস্টার্স অনুষ্ঠানের উদ্বোধন করবেন, যা ভারত এবং ফ্রান্স অন্যান্য শীর্ষস্থানীয় উদ্ভাবনী স্টার্টআপ এবং ভেঞ্চার ক্যাপিটালগুলোকে একত্রিত করবে। সফরের শেষ দিকে শ্রী মোদী 16-17 জুন এভিয়ানে অনুষ্ঠিতব্য G7 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে ফ্রান্সে ফিরবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এরপরে শ্রী মোদী তার দ্বিপাক্ষিক আলোচনা এবং ইউরোপের বৃহত্তম প্রযুক্তি স্টার্টআপ ইভেন্টস ভিভাটেক সামিটে যোগ দেবেন। 18 জুন প্যারিস সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিসে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে একটি বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে। এই হচ্ছে খবর। এখানে যেটা বলা হচ্ছে, সেখানে বিভিন্ন বিষয়, বৈশ্বিক বিষয়, আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হবে, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে, কিন্তু কোনোটারই বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। বিস্তারিত বিবরণ কে দিবে? বিস্তারিত বিবরণ যেটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে মারাত্মক। নরেন্দ্র মোদী নাকি জিজ্ঞেস করেছেন যে 6টি পয়েন্ট কি কি, আপনি সাইড লাইন বৈঠকে যে 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করবেন, 6টি পয়েন্ট কি কি। তার মধ্যে ট্রেড ফ্রেড সব রয়েছে, আঞ্চলিক নিরাপত্তা, মুক্ত সমস্ত কিছু রয়েছে। তারপর এর মধ্যে 5 নম্বর এবং 6 নম্বর পয়েন্ট যেটা ছিল, এক হচ্ছে ইরান
প্রশ্নে ভারতকে আমেরিকার পাশে দাঁড়াতে হবে, এবং 2, বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প ভারতকে সাহায্য করতে চায়। প্রথম প্রশ্ন ইরানের, এটি শুনে তিনি তৎক্ষণাৎ নাকচ করে দেন। মানে অওকাত আমেরিকার বুঝিয়ে দিয়েছে যে তোমার কোনো অওকাত নেই ভারতবর্ষের কাছে। সরি, ইরান আমাদের দীর্ঘদিনের বন্ধু, আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে ইরানের সঙ্গে। সেই মধ্যযুগীয় সিল্ক রুট সেই ব্যবহার করে ভারতের ব্যবসায়ীরা ইরানে গিয়ে ব্যবসা করতো, ইরানের ব্যবসায়ীরা ভারতে এসে ব্যবসা করতো। সেই ইরান আমাদের বন্ধু, আর স্ট্র্যাটেজিক্যালি ইরানকে কখনোই ভারত ছাড়বে না, রাশিয়া চীনও ছাড়বে না। এই কারণে যে ইরানে ঢুকে পড়া মানে আমেরিকা, তাহলে পশ্চিম এশিয়ার মধ্যে কিন্তু ও ঢুকে গেল, তাহলে সেটা কখনোই সমর্থন করবে না। আর বাংলাদেশের ব্যাপারে ওই যে লেখা হয়েছে না, যে 2025-এর ফেব্রুয়ারিতে, আমি যেটা বারবার বলি, 2025-এর ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে তিনি যে বিশ্ব ক্যামেরার সামনে তিনি যে নাটকটা করেছিলেন, সেই নাটকের পর বাংলাদেশ নিয়ে ভারতবর্ষ আর দ্বিতীয়বার ট্রাম্পের ওপরে ভরসা রাখবে? কোনোদিনও ভরসা রাখবে না। ফলে পরিষ্কার ট্রাম্পকে বলে দেওয়া হয়েছে, এই দুটো প্রসঙ্গ যদি আপনি বাদ দেন, তাহলে ট্রেড নিয়ে, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু এই দুটো জিনিস আপনাকে বাদ দিতে হবে। আমি আলোচনাতেই বসবো না যদি আপনি এই দুটো বাদ না দেন। তাতে G7 বৈঠকে যদি যেতে না হয়, আমি যাব না। মোদির এই একরোখা ভাব দেখে তখন ট্রাম্প বলেন, ঠিক আছে, আমি আমার তালিকা থেকে এই দুটোকে আমি ছেড়ে দিলাম, আমরা 4টে বিষয় নিয়ে আলোচনা করব সাইড লাইনে। আলোচনা সাইড লাইন বলতে কি, অন্য ঘরে গিয়ে আলোচনা হয়, সেখানে আলোচনা করব। কিন্তু এই আলোচনার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু আমরা কতটা বাইরে প্রকাশ করব, কতটা করব না, তা আমরা নিজেরাই ওখানে স্থির করে নেব। এরই মধ্যে ট্রাম্প মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন ওয়াশিংটন ডিসিতে, বলেছেন একবার আসুন। আপনি 2025 সালে সেই এসেছিলেন, আজ 1.5 বছর হতে চলল, আপনি আমেরিকাতে পা দেননি, আর দিলেও আপনি আমার সঙ্গে আপনার দেখা হয়নি বিভিন্ন কারণে। মানে মোদি যে এড়িয়ে গিয়েছে সে কথা তো উনি স্বীকার করবেন না। উনি বিশ্বের মালিক মনে করে আমি সব। তো আপনি একটু আসুন, এসে আমার সঙ্গে ওখানে আতিথেয়তার সুযোগ দিন আমায়। মোদি বলেছেন, ঠিক আছে, আমি সময় সুযোগ দেখে আমি আপনার সঙ্গে কথা বলে আমার ডিপার্টমেন্ট আপনাকে, আপনার ডিপার্টমেন্টকে জানিয়ে দেবে, সেই অনুযায়ী সফরসূচি করে আমরা ওখানে গিয়ে ওয়াশিংটন ডিসিতে কথা বলবো। যদি এই বৈঠকটা, G7-এর বৈঠকটা, সাইড লাইনের বৈঠকটা যদি সফল হয়, তাহলেই। যদি সফল না হয়, তাহলে ফের বৈঠকের আর কোনো রকম অর্থই থাকছে না। ফলে যদি বৈঠক সফল হয়, আমার দিক দিয়ে আন্তরিক প্রচেষ্টা থাকবে, আপনার দিকেও যদি আন্তরিক প্রচেষ্টা থাকে, তাহলে পরে এই বৈঠকটা সফল হতে পারে। তবে ওই দুটি বিষয় বাদ থাকবে। এই দুটি বিষয় হচ্ছে ভারতের নিরাপত্তার বিষয়। এই দুটি বিষয়ে ভারত কোনো রকম আপোষ করবে না। এই যে একেবারে ট্রাম্পকে একেবারে ধুনে দেওয়া, এটা একমাত্র ভারতবর্ষই পারে। এরপরে নাটকীয়ভাবে ফোন আসে বেঞ্জামিন নেতানিয়াহু, কারণ ট্রাম্প নিশ্চয়ই বলেছে নেতানিয়াহুকে যে ইরান এতে সমর্থন করবে না। নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে মোদিজির, নেতানিয়াহুকে বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী তাকে বলেছেন, আমরা দীর্ঘদিনের বন্ধু, একে অপরের ব্যাপারে সাহায্য করি, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আমরা যে আরআইসি, আমরা এই আরআইসি কখনো পশ্চিম এশিয়ায় ইরানে আমেরিকাকে ঢুকতে দেব না। রাশিয়াও সমর্থন করে না, চীনও সমর্থন করে না, ভারতও সমর্থন করে না।
ফলে ইরানের পাশে কিন্তু ভারত ডাইরেক্টলি থাকবে না, কিন্তু ইনডাইরেক্টলি, যেটা আগেও বলেছিল নরেন্দ্র মোদী, ইনডাইরেক্টলি ভারত কিন্তু সমর্থন জুগিয়ে যাবে। ডাইরেক্ট সমর্থন কারা যোগাচ্ছে? রাশিয়া এবং চীন। নেতানিয়াহু পরিষ্কার জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী ইরান প্রশ্নে ভারতের মুখের দিকে চেয়ে থাকবেন না। আপনার সঙ্গে আমার সম্পর্ক ভালো, আপনার দেশের সঙ্গে আমার সম্পর্ক ভালো, আমরা দুই দেশের মানুষের সঙ্গে ভালো সম্পর্ক, উন্নত সম্পর্ক চাই, এইটুকুই। ব্যবসাপাতি হোক এইটুকুই, টেকনোলজির আদান প্রদান হোক এইটুকুই। ফলে এই 15, 16, 17 এই দুটো দিন আমাদের অপেক্ষা করতে হবে যে ট্রাম্প আর মোদির কি কথাবার্তা হলো। তবে বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পের কোনো কথাই খাটবে না, ইরান ইস্যুতেও খাটবে না। ইরানের পাশে ভারত থাকছে, বাংলাদেশের ব্যাপারে ভারত একাই সিদ্ধান্ত নেবে। এতটা যখন এগিয়েছে তখন বাকি সিদ্ধান্ত ভারতই নিয়ে নেবে। সবাই ভালো থাকবেন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের দৌড়ঝাঁপ হঠাৎ করেই বাড়ছে। গত 2 দিনে 3টি বিদেশি শক্তি 2টি রাজনৈতিক দলের প্রধানের সাথে বৈঠক করেছেন। সাধারণত নির্বাচনের আগে কিংবা রাজনৈতিক অস্থিতিশীল সময় এ ধরনের বৈঠক হতে দেখা যায়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ঠিক কি নিয়ে পরপর এমন বৈঠকগুলো হলো তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের ফেরা নিয়ে নানামুখী আলোচনা বেড়ে যাওয়া এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলটির নেতাদের অংশ নিয়ে সরকারের ইতিবাচক অবস্থানের মধ্যে বাংলাদেশের বর্তমান বিরোধী রাজনৈতিক শিবিরের সাথে পশ্চিমাদের এমন বৈঠক কিছু প্রশ্নের জন্ম দিচ্ছে। এর মধ্যে পুশির নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান অচলাবস্থার মধ্যে আগামী শুক্রবার বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। প্রশ্ন হলো, হঠাৎ করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আলোচনার মধ্যে কেন পশ্চিমা রাষ্ট্রদূতরা বিরোধীদের সাথে দফায় দফায় বৈঠক করছেন? আবার সীমান্ত ইস্যু, পানি সমস্যা, ভিসা জটিলতা আর বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিশ্চিত করার মতো পুরাতন ইস্যুগুলো সম্পর্কে কোন বার্তা নিয়ে ঢাকায় কর্মস্থলে যোগ দিতে যাচ্ছেন ভারতের নতুন হাই কমিশনার? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 10 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল বাংলাদেশে নিযুক্ত তখনকার হাই কমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়ামে দেশটির পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নেও ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রণয় ভার্মা বাংলাদেশ ছেড়ে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। তারও আগে ভারতীয় ও বাংলাদেশি গণমাধ্যমের খবর হলো প্রণয় ভার্মার জায়গায় নতুন হাই কমিশনার হিসেবে বাংলাদেশে আসছেন দেশের পোর খাওয়া রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী। সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদীর নতুন কর্মস্থলে যোগ দেয়া ভারত ও বাংলাদেশের জন্য জরুরি হলেও অনেক যদি এবং কিন্তুর উপর ঝুলেছিল। 24 আগস্টের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করেছে বলে কেউ কেউ মনে করেন। সে পরিস্থিতিতে পেশাদার কূটনীতিকের খোলস থেকে বেরিয়ে ভারত কেন বাংলাদেশে একজন রাজনীতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিল তা নিয়ে অনেক বিশ্লেষণ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। গত 3 দশকেরও বেশি সময় ধরে ঢাকায় ভারত সাধারণত ক্যারিয়ার ডিপ্লোম্যাট বা পেশাদার আমলা পাঠিয়েছে। এবারই প্রথমবারের মতো একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা, তাকে পাঠানো হচ্ছে। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদী পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ, কারণ তিনি ব্যারাকপুরের সাবেক এমপি, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন, বাংলা ভাষা ও সংস্কৃতি বোঝেন, 2 বাংলার সীমান্ত সাংস্কৃতিক ইস্যুতে গভীর ধারণা আছে তার। এটাকে কাজে লাগাতে চায় ভারত। তিনি সরাসরি মোদী সরকার প্রতিনিধিত্ব করতে পারবেন, পার্টি টু পার্টি আলোচনা করতে পারবেন, যা একজন সাধারণ ডিপ্লোম্যাট সহজে পারেন না। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, একজন পেশাদার কূটনীতিকের বদলে একজন রাজনীতিককে হাই কমিশনার করে পাঠানো ভারত বাংলাদেশের চলমান সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক সহযোগিতার প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ রাজনীতিকের আগমন 2 দেশের সম্পর্কে নতুন গতি আনতে পারে। বিশ্লেষকদের মতে, স্পর্শকাতর বর্তমান পরিস্থিতিতে মোদী সরকার একজন অভিজ্ঞ রাজনীতিককে বেছে নিয়েছেন, যাতে
সংকটময় বিষয়গুলো সহজে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। কিন্তু দীনেশ ত্রিবেদী বাংলাদেশে যোগ দিচ্ছেন এই খবর চাওয়ার হওয়ার পর প্রায় 2 মাস লেগে গেল তার নতুন কর্মস্থলে আসতে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, আগামী শুক্রবার 12 জুন ঢাকায় পৌঁছাবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকার ভারতীয় হাই কমিশন সূত্র জানায়, গত 5 জুন দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে তার নিয়োগের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটার অব ক্লিয়ারেন্স গ্রহণ করেছেন। সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদীর যোগ দেওয়ার পেছনে এই যে এত সময় লাগলো, তার পেছনে বেশ কিছু কারণ আছে। গত 1.5 মাস ধরে সীমান্তে পুশিং সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের অচল অবস্থা চলছে। দিল্লিতে দেশ দুটির সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকেও এ নিয়ে কোনো শুরু হয়নি। আবার বাংলাদেশ সরকার প্রতিনিধিরা অবশ্য পুশিংকে ভারতের অভ্যন্তরীণ ভোটের রাজনীতির ইস্যু বলে মন্তব্য করেছেন। তা সত্ত্বেও সীমান্তে কড়া নজরদারিতে আছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তারেক রহমানের বিএনপি সরকার ক্ষমতা আসার পর এখনো পর্যন্ত গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন এবং তিস্তার পানি বন্টন নিয়ে দুপক্ষ কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। সূত্রগুলো বলছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার এই ইস্যুগুলো পুরাতন, মানে এগুলো আগের সরকারগুলোর আমলেও ছিল। 24 আগস্টের পর থেকে ভারতের কাছে দুটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও ভারত বিরোধী জনগোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠা। দর্শক, ভারত বাংলাদেশের গত নির্বাচনের আগে থেকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে তাদের অবস্থান তুলে ধরেছে। সোজা সাপটাভাবে বললে বিষয়টি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দিকেই ইঙ্গিত করে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পুরাতন 3টি ইস্যু এবং নতুন এই 2টি ইস্যু নিয়ে দূরত্ব থাকায় ভারতের নতুন হাই কমিশনার বাংলাদেশে আসাটা ঝুলেছিল। এর মধ্যে আরেকটি ইস্যু হলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের পরপরই ধারণা করা হয়েছিল তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে ভারত যেতে পারেন। কিন্তু এর মধ্যে চীন, সৌদি আরব, ভুটানের কথা শোনা গেলেও এখন জানা যাচ্ছে তারেক রহমান মালয়েশিয়া যেতে পারেন। মূলত চীন ও ভারতের মধ্যকার আঞ্চলিক ভূ রাজনীতির দ্বন্দ্বকে পাশ কাটাতে তারেক রহমান বাধ্য হয়ে মালয়েশিয়া যেতে পারেন। কূটনৈতিক ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী যে বাংলাদেশে আসছেন, তিনি পুরাতন নতুন ইস্যুগুলো নিয়ে দিল্লির কি বার্তা আর মিশন নিয়ে ঢাকায় আসছেন। বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচনা আছে, আওয়ামী লীগের রাজনীতি ফেরার বিষয়টি নিয়ে বিদেশি শক্তিগুলোর মধ্যে ভারত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের মধ্যে একজন। ফলে নতুন হাই কমিশনারের কাজে যোগ দেওয়ার পর এই বিষয়টি নিয়ে নজর থাকবে অনেকেরই। কারণ এরই মধ্যে আওয়ামী লীগের রাজনীতি ফেরা নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনীতিতে আলোচনার ঝড় উঠেছে। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আর পুলিশ ব্যাপক ধরপাকড়ের মধ্যে বড় বড় শোডাউন করে যাচ্ছে। প্রতিদিনই তারা দেশের একাধিক জেলা উপজেলায় মিছিল করে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সরকারের প্রতিনিধিরাও কথা বলতে হচ্ছে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির নেতা কর্মীরা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে চাইলে সরকার কোনো বাধা দেবে না। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যাদের নামে মামলা আছে বা মামলা চলছে, আইনি কোনো নিষেধাজ্ঞা না থাকলে তারাও নির্বাচনে অংশ নিতে পারবেন। সরকার তাদের পথ আটকাবে না। আওয়ামী লীগের অনেক নেতার এখনো দলীয় পদ পদবি রয়ে গেছে, এতে কোনো সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে জাহিদুর রহমান বলেন, এই বিষয়টির এখন আর কোনো গুরুত্ব নেই, কারণ দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম হয়েছে। এই সিদ্ধান্তের সমর্থকরা একে দেখছেন একটি গণতান্ত্রিক পদক্ষেপ হিসেবে। অন্যদিকে সমালোচকরা প্রশ্ন তুলেছেন, আগামী দিনের বড় নির্বাচনগুলোর উপর এর কি প্রভাব পড়বে। রাজনীতি বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের ফলে অনেক এলাকায় নির্বাচনের চিত্র বদলে যেতে পারে। বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামের প্রার্থীদের মধ্যে একটি ত্রিমুখী লড়াইয়ের সুযোগ তৈরি হতে পারে। কিছু পর্যবেক্ষক মনে করছেন, দেশের রাজনৈতিক বাস্তবতার কথা চিন্তা করে সরকার এই আপোষ করেছে। আবার অনেকের ধারণা, সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন দেখতে চায় বাইরের কিছু দেশ, আর সেই আন্তর্জাতিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন শীর্ষ নেতা ও সরকারের একজন মন্ত্রী জানিয়েছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের তাগিদ ছিল,
এবং এখনো আছে। বিদেশি অনেকগুলো পক্ষ আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার দিতে সরকারকে চাপ দিচ্ছে। সরকার এমন চিন্তা ভাবনার মধ্যে নতুন খবর হলো, গত 2 দিনে বাংলাদেশে পশ্চিমা রাষ্ট্রদূতদের দৌড়ঝাঁপ আবার হঠাৎ করে বেড়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপিয়ানের রাষ্ট্রদূতরা গত 2 দিনে জামাত ও এনসিপি নেতাদের সাথে একাধিক বৈঠক করেছেন। 10 জুন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে তারা বৈঠক করেন। তার আগের দিন একই কার্যালয়ে জামাতের আমিরের সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। জামাতের পক্ষ থেকে এই দুটি বৈঠক নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে তা বেশ আনুষ্ঠানিক। বলা হয়েছে, এসব বৈঠকে নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশের সাথে দেশগুলোর সম্পর্ক সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বুধবার ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকটি অনুষ্ঠিত হয় এনসিপির দলীয় কেন্দ্রীয় কার্যালয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশে বিগত নির্বাচনের আগে এ ধরনের বৈঠক বেশি হতে দেখা গেছে। হঠাৎ করে আওয়ামী লীগের ফেরার আলোচনার মধ্যে বিদেশি কূটনীতিকদের এই ধরনের বৈঠক বেড়ে যাওয়া নতুন বার্তার ইঙ্গিত দেয়। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বা আওয়ামী লীগের ফেরা নিয়ে বর্তমান সরকারি দলই শুধু না, বিরোধী দুটি দলকেও এক ধরনের সমঝোতার মধ্যে আসতে হবে। না হলে 24 আগস্টের পর যেভাবে সহিংসতা হয়েছে তেমন ভয়াবহ ঘটনা আবারও ঘটার আশঙ্কা থেকে যায়। সূত্রগুলো বলছে, ওই সমঝোতার চেষ্টা পর্দার আড়ালে চলছে। বিদেশি শক্তিগুলো সেই চেষ্টাই করে যাচ্ছেন। তবে সেটি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কি, সেটি এখনো পরিষ্কার নয়। এখন এ পর্যন্ত।